স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। তো আজকে ক্লাসের শুরুতেই তোমাদের একটি বিশেষ এটা বলতে পারো ইনস্ট্রাকশন তোমাদের জন্য। সেটা হচ্ছে, আমি লক্ষ্য করছি তোমরা যারা জয়েন করছো, এখানে যারাই আছো প্রত্যেকে তোমাদের নাম, অর্থাৎ যখন জুমে প্রবেশ করবা তখন তোমাদের প্রত্যেকে নামটা পূর্ণভাবে লিখে, যেটা তোমাদের স্কুলে ব্যবহার করা হয়, তার পাশে ব্র্যাকেট দিয়ে তোমরা সায়েন্স থাকলে এস, কমার্স থাকলে সি এবং হিউম্যানিটিস থাকলে এইচ লিখে, তারপর তোমাদের যে ক্লাসের রোল নাম্বার সেটা লিখে তোমরা প্রবেশ করবা। এখানে দেখা যাচ্ছে অনেকেই এই কাজগুলো করছো না, তো যে কারণে পরবর্তীতে যখন দেখা যাবে যে তোমাদের প্রেজেন্ট দেওয়া নিয়ে, এটা নিয়ে কিন্তু বেশ ভালো একটা সমস্যা তৈরি হবে। তো যখন তোমরা প্রবেশ করবা তার আগে আজকেই তোমরা তোমাদের এই জুমের আইডিটা তোমাদের নামে রিনেম করে নিবা। আমার কথা কি সবাই বুঝতে পারতেছো? কথাগুলো কি বুঝেছো সবাই? জি স্যার। জি স্যার। এখানে অনেকেই আছে এই কাজগুলো করনি, দেখা যাচ্ছে নিজের ইচ্ছা মতো আগে রোল নাম্বার দিয়েছো, তারপর সবকিছু দিয়েছো। হ্যাঁ, তুমি আগে তোমার নামটা লিখবা, পাশে অবশ্যই তুমি সায়েন্সে না আর্টসে না কমার্সে সেটা দিয়ে রোল নাম্বারটা লিখবা। তো এই জায়গাগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ এটাতে তোমাদের জন্য পরবর্তীতে প্রেজেন্ট গুলো দেওয়ার সময় আমাদের জন্য সহজ হয়। তো যাই হোক শিক্ষার্থীরা, আমি আজকের মতো এখানে ক্লাস এই কথাগুলো বলে ক্লাস শুরু করছি।
তোমাদের আজকে পাঠের বিষয় দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1, যেখানে আমরা সেট এবং ফাংশন নিয়ে আলোচনা করব। আমরা সেট এবং ফাংশন অনুশীলনী 2.1, এটি আমার দ্বিতীয় লেকচার। পূর্বের লেকচারে আমরা সেটের কিছু প্রাথমিক উপাদান, যেগুলো আমাদের অষ্টম শ্রেণীর সাথে সম্পৃক্ত ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকেও আমরা সেটের আরো বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসো ফাঁকা সেট বা এমটি সেট। আমার স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার। এমটি সেট বা ফাঁকা সেট কি? কোন সেটের উপাদান সংখ্যা যদি না থাকে সেই সেটকে আমরা বলবো ফাঁকা সেট। ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। যেমন এই হলি ক্রসের জায়গায় তুমি যদি মনে করো তোমার স্কুলের নাম দাও, তাও হবে তোমার স্কুলের 3 জন ছাত্রের সেট। এখন আমাদের যে স্কুল আছে সেখানে কি কোনো ছাত্র আছে? নিশ্চয়ই নেই, নো স্যার। সব ছাত্রী। কাজে যদি আমি বলি আমার স্কুল থেকে আমি 3 জন ছাত্র বাছাই করে নিব, সেই ক্ষেত্রে যদি আমি সেট তৈরি করতে চাই তাহলে সেটা কখনোই সম্ভব হবে না, বা সেটের কোনো উপাদান থাকবে না। সেই ক্ষেত্রে উপাদান শূন্য হয়ে যাবে, তাই সেই সেটের নাম হবে ফাঁকা সেট বা এমটি সেট। যেমন আরেকটা সহজ উদাহরণ যদি তুমি দেখো, x belongs to n, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যাটা এরকম হবে যেন সেটা 10-এর চেয়ে বড়, 11-র চেয়ে ছোট। 10 এবং 11-র মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তাই এই সেটের কোনো উপাদান নেই, অর্থাৎ এই সেটটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে এরকম একটা সিম্বল দিয়ে প্রকাশ করে। এই সিম্বলটাকে আমরা ফাঁকা সেটের সিম্বল বলি। এটাকে ড্যানিশ ভাষা থেকে আসছে, অনেকে এটাকে ওরি বলে থাকি। তো যাই হোক, ফাঁকা সেট যদি আমি আরো একটা উদাহরণ দেই তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখবা, x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং লিমিটটা হচ্ছে 23 থেকে 29-এর মাঝে। 23 থেকে 29-এর মাঝে, 23 এবং 29 দুইটাই মৌলিক সংখ্যা, কিন্তু তাদের এখানে ইকুয়াল নাই। যেহেতু ইকুয়াল নেই, তাহলে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে এই সংখ্যাগুলো সবই হবে উপাদানবিহীন সেট, অর্থাৎ যার কোনো উপাদান থাকবে না, এখানে কোনো সংখ্যা থাকবে না। তাহলে এই যে উদাহরণগুলো আমরা দেখলাম, শেষের দুটো উদাহরণ, এখানে কোনো সংখ্যা পাচ্ছি না বলে এই সেটটার নাম হয়ে যাবে ফাঁকা সেট। সবাই কি বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে ফাঁকা সেট নিয়ে? প্রশ্ন করতে পারো। নো স্যার, বুঝতে পেরেছি। নো স্যার। তারপরে আমরা চলে আসবো ফাঁকা সেটের পরে ভেন চিত্র। ভেন চিত্রটা হচ্ছে বিজ্ঞানী অথবা গণিতবিদ জন ভেন 1834 থেকে 1923 সাল, এটা তার হচ্ছে জন্ম এবং মৃত্যু সাল। তো যাই হোক, তিনি সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এই যে জন ভেন, তার নাম অনুসারে এই পদ্ধতিটার নাম হচ্ছে ভেন চিত্র, যার মাধ্যমে আমরা সেটকে প্রকাশ করতে পারি। এটা প্রকাশের জন্য কোন সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র, যেমন আয়ত, বৃত্ত, ত্রিভুজ ইত্যাদি ব্যবহার করা হয়। স্যার আসসালামু আলাইকুম। এই জন্য এটার নাম অনুসারে বা তার নাম অনুসারে আমরা এটাকে বলবো ভেন চিত্র। তো তোমরা অষ্টম শ্রেণীতে এই ভেন চিত্র রিলেটেড
কিছু ম্যাথ তোমরা এরকম দেখে এসেছো। এরকম একটা বক্স থাকে, এরকম একটা বক্স যদি আমি চিন্তা করি আয়তাকার, তার মাঝখানে এরকম কিছু সেট থাকে। খেয়াল করে দেখো, পেয়েছো না এরকম? এবং তোমরা এখানে মেবি এরকম একটা উদাহরণও ছিল, একটা হোস্টেলে কিছু লোক মাংস খায়, কিছু লোক মাছ খায়, আবার কিছু লোক মাছ মাংস উভয়টাই খায়। এরকম কিছু জিনিস আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করে আসছিলাম। তো এই ধরনের উদাহরণগুলো বা এই ম্যাথ গুলো করার জন্য আমাদের ভেন চিত্র আবশ্যক। যাই হোক, এটা নিয়ে আমাদের তেমন পরবর্তীতে আমরা আরো আলোচনা করব। আমরা আমাদের সামনের পাঠে অগ্রসর হই। আমাদের নেক্সট পার্ট হচ্ছে উপসেট। উপসেট হচ্ছে একটা সেট থেকে আমি যতগুলো সেট তৈরি করতে পারবো তাকে আমরা বলবো উপসেট। যেমন আমি একটা উদাহরণ যদি নিই এ বি, তাহলে এখানে উপাদান আছে দুইটা। এখন কাউকে যদি বলা হয় তুমি এখান থেকে সেট তৈরি করো, তাহলে কেউ একটা উপাদান নিয়ে সেট তৈরি করতে পারে, এ কে নিয়ে, অথবা কেউ বি কে নিয়ে সেট তৈরি করতে পারে, অথবা কেউ এ বি দুটাকে নিয়েই সেট তৈরি করতে পারে। আবার আমি যদি চাই কোনো উপাদান না নিয়ে সেট তৈরি করতে পারবো, সেই সেটের কোনো উপাদান থাকবে না, ফাঁকা সেট হয়ে যাবে। তাহলে এইরকম অংশ যখন আসবে, এটা মনে রাখতে হবে যে আমাদের এই ধরনের উদাহরণগুলো আসতেই পারে যে উপসেট কিভাবে আমরা তৈরি করব। তো যখন উপসেট তৈরি করব তখন এরকম দুইটা উপাদান থাকলে এইভাবে আমাদেরকে চিন্তা করে কারা কারা এখানে আসতে পারে তাদেরকে নিয়ে আমি যদি সেট তৈরি করি, তখন সেটা হয়ে যাবে এই প্রথম সেটের উপসেট। তার মানে এখানে চারটা উপসেট হবে, যার মধ্যে দুইটার একটা একটা করে উপাদান আছে, একটায় দুইটা উপাদান আছে, আরেকটায় কোনো উপাদানই নেই। মাথায় রাখার ব্যাপার উপসেটের চিহ্ন, এই জায়গাটা খুবই লক্ষণীয় ব্যাপার যে উপসেটের চিহ্নটা কেমন। সবাই কি খেয়াল করেছো উপসেটের চিহ্নটা কিরকম লিখতে হয়? জি স্যার। জি স্যার। অনেকটা ইউ এর মতো, কিন্তু ইউ আমরা লিখি সোজা করে, এটা হচ্ছে বাঁকা করে ইউ লিখেছি এবং নিচে একটা চিহ্ন দিব ইকুয়ালের মতো। এটা হচ্ছে আমার উপসেটের চিহ্ন। তাহলে বি সেট এ সেটের উপসেট হবে যদি আমরা এরকম লিখতে পারি বি এ সেটের উপসেট। মনে রাখতে হবে যেটা উপসেট হবে সেটা প্রথমে থাকবে, আর যার উপসেট হবে সেটা পরে থাকবে। তার মানে এখান থেকে বোঝা গেল বি সেট এ সেটের উপসেট। তাহলে আমি আবার বলি কথাটা, কি বললাম, যেটা মূল সেট থাকবে সেটা সবসময় ডান দিকে হবে, যেটা উপসেট হবে সেটা সবসময় বাম দিকে হবে। তার মানে মূল সেট হচ্ছে এই এ বি, আর আমি এইখান থেকে যে কোনো একটাকে আমি যদি বি সেট ধরে নেই, যে কোনো একটাকে বি সেট ধরি, আমি এগুলার চারটার যে কোনোটাকে বি সেট ধরতে পারি, আমি ধরে নিলাম এটা হচ্ছে বি সেট। তাহলে আমরা উপসেট এইভাবে লিখতে পারি বি সেট এ সেটের উপসেট। যেটা উপসেট সেটা আগে লিখব, তারপর উপসেটের চিহ্ন দিব, তারপর মূল সেট অর্থাৎ যার থেকে আমি উপসেট তৈরি করব সেটাকে লিখব। এইভাবে আমরা উপসেটের একটা ধারণা পেলাম। এবং মনে রাখতে হবে প্রত্যেক সেটই নিজ সেটের উপসেট। লক্ষ্য করে দেখো, এই যে এ বি একটা সেট আসছে, যেটা কিন্তু প্রথম এ সেটে ছিল, এই এ সেটে ছিল এ বি, আবার উপসেট যে তৈরি করলাম তার মধ্যে একটা আসলো এ বি। তার মানে এই এ বিটা মূল সেটের সমান, অর্থাৎ এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি প্রত্যেকটি সেট নিজ সেটের উপসেট। এবং আরেকটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে ফাঁকা সেট সকল সেটের উপসেট। কারণ ফাঁকা সেট যে কোনো সেটেই তুমি নাও না কেন,
উপসেট তৈরি করতে গেলে অবশ্যই ফাঁকা সেটটা চলে আসবে। তাহলে এই দুইটা লাইন আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এখন একটু লক্ষ্য করি, পি সেটে দেয়া আছে 1 2 3। খেয়াল করে দেখো, পি সেটে দেয়া আছে 1 2 3, কিউ সেটে দেয়া আছে 2 3, আর সেটে দেয়া আছে 1 3। পি কিউ আর প্রত্যেককে পি এর উপসেট। লক্ষ্য করে দেখো, প্রথম পি, আমি যদি বলি পি সেট নিজেই একটা তার উপসেট, কথা সত্যি, কারণ আমরা এখানে বলে আসছি প্রত্যেকটি সেট নিজেই তার উপসেট। কিউ সেটে আছে 2 3, তার মানে কিউ সেট অবশ্যই পি এর উপসেট। আর সেটে আছে কি 1 3, 1 3ও কিন্তু পি সেটে আছে, তার মানে এটাও উপসেট। তাহলে এইভাবে আমরা লিখতে পারি পি পি সেটের উপসেট, কিউ পি সেটের উপসেট, আর পি সেটের উপসেট। উপসেট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, শুধু উপসেট নিয়ে। কারো কোনো প্রশ্ন নেই? সবাই বুঝতে পেরেছো ইনশাআল্লাহ? জি আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই। আমাদের পরবর্তী অংশে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কাকে বলে বা প্রকৃত উপসেট জিনিসটা কি, সেটা আমরা একটু চিন্তা করব এখন। প্রকৃত উপসেট হচ্ছে কোন সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। তার মানে আমরা কি বুঝলাম, কোন সেট থেকে যে উপসেটগুলো আমি তৈরি করব তার উপাদান সংখ্যা যদি মূল সেটের উপাদান সংখ্যার চেয়ে কম হয়, তখন সেই সেটগুলোকে আমরা প্রকৃত উপসেট বলব। তার মানে এখান থেকে একটা সম্পর্ক আমরা বুঝতে পারলাম যে এ সেট যদি একটা হয় 3 4 5 6, তার একটা উপসেট কিন্তু হবে 3 4 5 6 নিজেই, কিন্তু সেটা যদি হয় সেটা সমান হয়ে যাবে। কিন্তু আমাদের বলা আছে প্রকৃত উপসেটের সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা থেকে কম হবে। তার মানে আমরা যদি একটা সেট এরকম 3 4 5 6 দিয়ে করি, সেক্ষেত্রে একটা সেট হবে বা উপসেট হবে 3 4 5 6 নিজেই, শুধু সেইটাই কেবলমাত্র মূল সেটের অর্থাৎ 3 4 5 6 এর উপসেট হবে না, বা এ সেটের প্রকৃত উপসেট হবে না। উপসেট হবে কিন্তু সেটা প্রকৃত হবে না। তাহলে আমরা একটু লক্ষ্য করি, বি সেটের উপাদান ধরে নিলাম 3 5, এখানে বি এর সব উপাদান এ সেটে বিদ্যমান, তাই বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যার চেয়ে কম, তাই বি কে এর প্রকৃত উপসেট বলবো। এবং প্রকৃত উপসেটকে এইভাবে প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে। আমরা একটু আগে এইভাবে দিয়ে নিচে একটা দাগ দিয়েছিলাম, সেটা ছিল উপসেটের চিহ্ন, আর শুধু এরকম দাগ দিলে সেটা হয়ে যাবে প্রকৃত উপসেটের চিহ্ন। এবং উল্লেখ্য, ফাঁকা সেট বা যে কোনো সেটের প্রকৃত উপসেট, তার মানে ফাঁকা সেটে উপাদান সংখ্যা অবশ্যই মূল সেটের চেয়ে কম, তাই এটাও কিন্তু প্রকৃত উপসেট হবে। তাহলে কোনটা প্রকৃত উপসেট হবে না? আমি যদি একটা উদাহরণ দেই 1 2 3, শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এটা একটা সেট। আমি এই সেট থেকে যদি বলি এর উপসেট কয়টা হবে, অনেকে বলবে 1 2 3। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি প্রথমে একক উপাদান নিলাম, এরপর আমি দুটা করে উপাদান নিব, 1 2
2 3 এবং 1 3। দুটা করে উপাদান নেওয়ার পরে আমরা তিনটা উপাদান নিব 1 2 3। এবং সর্বশেষ বলেছিলাম ফাঁকা সেট সব সেটেরই উপসেট, অর্থাৎ কোনো উপাদানই নিলাম না। তাহলে এইভাবে আমরা 1 2 3 4 5 6 7 8 মোট 8টা উপসেট পাচ্ছি। এই উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে, যেখানে n হবে ওই সেটের উপাদান সংখ্যা। লক্ষ্য করে দেখো এখানে উপাদান আছে 3টা। আমি যদি এখানে 2 কিউব করি তাহলে উত্তর আসবে 8। তার মানে আমার এখানে 8টা উপাদান থাকবে। এইভাবে আমরা উপসেট নির্ণয় করতে পারি। এবং এই উপসেট থেকে যখন বলবে প্রকৃত উপসেট বের করার জন্য, তখন দেখব এই উপসেটগুলোর মধ্যে কোনটা মূল সেটের সমান। কেবল একটা, সেটা কখনোই প্রকৃত হবে না। তাহলে বাকিগুলো কি হবে? প্রকৃত হবে। তো শিক্ষার্থীরা একটু খাতার মধ্যে লিখে রাখো, কোন সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা। তাহলে যদি বলি প্রকৃত উপসেটের সংখ্যা কয়টা, আমি কিভাবে বুঝবো? প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এই মাইনাস 1টা হচ্ছে সেই সেট যেটা মূল সেটের সাথে মিলে যাচ্ছে বা একই রকম হয়ে যাচ্ছে। তাহলে উপসেট এবং প্রকৃত উপসেট এই দুটা ব্যাপার বুঝতে পেরেছো কিনা? জি স্যার। কারো প্রশ্ন থাকলে এখন করতে পারো। প্রকৃত উপসেট এবং উপসেট, আমি এরপর সামনে অগ্রসর হব। কারো এই ব্যাপার নিয়ে কোনো প্রশ্ন থাকলে এখনই করো। উপসেট এবং কারো প্রশ্ন নেই? ঠিক আছে, আমরা তাহলে একটু সামনে অগ্রসর হই। তোমাদের বইয়ের উদাহরণ 5 পি সেটের উপাদানগুলো দেয়া আছে, তার থেকে প্রকৃত উপসেট বাছাই করো। একটু আগে আমরা এই ধরনের একটা অঙ্ক করে ফেলেছি, যেটা আমরা 1 2 3 দিয়ে করেছি। এখানে এটা এক্স ওয়াই জেড দিয়ে করা আছে এবং তোমরা সবাই দেখতে পাচ্ছ পি সেটের উপসেট গুলো 3টা আছে। তার মানে এর উপসেট হবে 8টা। দেখো 1 2 3 4 5 6 7 8। এবং যদি বলি প্রকৃত উপসেট, কেবলমাত্র যেটা মূল সেটের সাথে মিলে যাচ্ছে সেটা বাদ দিয়ে বাকিগুলোই কিন্তু আমার প্রকৃত উপসেট হচ্ছে। আর এখানে বলা আছে প্রকৃত উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলে দিলাম। তো আশা করি উদাহরণটা তোমরা বুঝতে পেরেছো। আমরা একটু সামনে অগ্রসর হই। সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট অফ এ সেট। দুইটা সেটকে আমরা তখনই সমান বলবো যদি তার উপাদান সংখ্যা একই হয়ে যায়, বা দুটি সেটকে তখনই আমরা সমতা বা ইকুইভ্যালেন্ট সেট বলবো। তাহলে এখন দুইটা সেট কিভাবে এক হয়ে যায় সেটা একটু লক্ষ্য করো। এ একটা সেট 3 5 এবং বি আর একটা সেট 5 3 3 7। তাহলে একটু খেয়াল করে আমরা দেখব এই সেটে এই যে 3 যে উপাদানটা, এই উপাদানটা
দুইবার এসেছে, কিন্তু এখানে কিন্তু 3 একবার এসেছে। কোন সেটে যদি একাধিক উপাদান থাকে তখন সেই সেটের উপাদানগুলোকে দুইবার না লিখে একবার লিখলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ এই সেটটাকে আমি যদি এরকম লিখি 5 3 7, এই বি সেটটাকে যদি আমি এইভাবে লিখি আমার কোনো সমস্যা হবে না। তাই এই সেটটা যা যা উপাদান আছে এ সেটেরও তাই তাই উপাদান আছে, অর্থাৎ সেট দুটা সমান হয়ে যাবে। এটাকেই বলা হয় ইকুইভ্যালেন্ট সেট বা সেটের সমতা। আশা করি একটু বুঝতে পেরেছো। এরপরে চলে আসবো আমরা সেটের অন্তর। অন্তর এটা আমরা ইতিপূর্বে শিখে এসেছি বিয়োগ করা। তোমরা হয়তোবা এটা অষ্টম শ্রেণীতে পূরক সেট বের করার সময় এটা শিখে এসেছিলাম। একটা জিনিস মনে করে দেখো, তোমরা এরকম শিখেছিলা এ প্রাইম ইকুয়াল টু সার্বিক সেট থেকে এ সেটকে বিয়োগ করেছিল এরকম। তো যাই হোক, আমরা এটা আজকে একটু শিখবো যে সেটের অন্তর কি। অন্তর মানে বিয়োগ করা বা ডিফারেন্স অফ সেট। তাহলে একটা সেট যদি 1 2 3 4 5 পাঁচটা উপাদান হয়, বি সেটের উপাদান যদি 3 5 হয়, তাহলে আমরা এ সেট থেকে বি সেটের উপাদানগুলোকে যদি বিয়োগ করতে বলি, তাহলে যে উপাদানগুলো দুটো সেটের সাথে মিলে যাচ্ছে কেবল সেই উপাদানগুলো বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ উত্তর হবে 3 আর 5 মিলে যাচ্ছে এখানে দেখো, তাই উত্তর হচ্ছে 1 to 4। এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি শিক্ষার্থীদের, অনেক সময় এই বি সেটটা এরকম দেয়া থাকে 3 5 6। যদি বি সেটে 3 5 6 দেয় তখন আমি কিভাবে এটাকে লিখব বা তখন আমি কি করব? তাহলে স্বাভাবিক এখানেও 3 5 এর সাথে আরেকটা উপাদান আসবে 6, কিন্তু এই উত্তরটা 1 to 4 ই থাকবে। কারণ আমরা বলেছি বিয়োগ তাদেরকেই করব যে উপাদানগুলো দেখব দুইটা সেটের সাথে মিলে যাচ্ছে সেইগুলোকে। অর্থাৎ 3 আর 5 মিলে যাচ্ছে, তাহলে 3 আর 5 কে বিয়োগ করলে আমাদের উত্তর আসতেছে 1 to 4। এখন অনেকেরই প্রশ্ন থাকে এই 6টা তাহলে আমি কি করব? 6টা যেখানে রইলো, তাহলে কি 6টাকে অনেকে এখানে নিয়ে আসে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কেবলমাত্র প্রথম সেটে যে উপাদানগুলো বাদ দেওয়ার পরে থাকবে কেবল তারাই আসবে। দ্বিতীয় সেটের অতিরিক্ত কোনো উপাদান থাকলেও সেটা বিয়োগের সাথে কোনো প্রকারের সম্পৃক্ততা থাকবে না। এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই ডিফারেন্স অফ টু সেটস মানে দুইটা সেটের মধ্যে যদি আমরা পার্থক্য বের করতে চাই তাহলে কিভাবে বের করব, এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে করো। স্যার, এই 6টা যদি সেট এ তে থাকতো তাহলে কি আমরা বিয়োগ করার পর লিখতাম? গুড, ভালো প্রশ্ন করেছো। 6টা যদি আমাদের কোন সেটে থাকতো? বি সেটে থাকতো। ওয়েল, 6 কে যদি আমি এখানে দিতাম তাহলে এখানে উপাদান হয়ে যেত 6টা। তোমার আলটিমেটলি 3 আর 5 এর সাথে তুমি দেখছো এখানে 3 আর 5 বাদ চলে যাচ্ছে। তাহলে এখন দেখো এ সেটে কয়টা উপাদান তাহলে বাকি রইলো? 1 2 4 6। তখন আমি এখানে অবশ্যই একটা 6 লিখে দেন আমি এই কাজটুকু করতাম। তোমার উত্তর পেয়েছো তুমি যে প্রশ্ন করেছো? জি স্যার, পেয়েছি। স্যার, আমার আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ করো। কে বলছো? স্যার, স্যার আমি বারিশা। আচ্ছা হ্যাঁ করো আরেকটা প্রশ্ন। স্যার, যেমন এখানে সেট এ তে 1 2 3 4 5 আছে, আর আচ্ছা, সেট বি তে 3 আর 5 আছে। 3 আর তো 5 স্যার, আছে। সেট এ তে যদি 3 না থাকতো তাহলে আচ্ছা বিয়োগটা কি ওয়েল, হতো? আচ্ছা তাও উত্তর বলে দেই। ধরে নিলাম এখানে সেট এ তে যদি 3টা না থাকতো, এই যে এটা না থাকতো, আমি এটা কেটে দিলাম আগে, এটাই তো তুমি চেয়েছো। জি স্যার। আচ্ছা তাহলে এখন দেখো তো এখানে 3 আছে কিন্তু এটার সাথে তো মিললো না, কারণ এখানে তো 3 নাই। আর কে বাকি আছে? 5। তাহলে শুধু 5 বাকি থাকলে বাকি 3টা সংখ্যা থাকবে। তাহলে এইখানে যদি 3 না থাকে আমার দরকার নেই, 3 এখানে থাকলেও কোনো সমস্যা নেই।
শুধুমাত্র 5 এখানে মিলে যাচ্ছে, 5 বাদ যাবে, তাহলে থাকবে 1 2 4, তাহলে উত্তর এটি আসবে। ওকে স্যার। আর কারো কোনো প্রশ্ন? মানে 3 অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। তুমি তো প্রথম সেট থেকে 3 কে বাদই দিয়ে দিয়েছো, তার মানে প্রথম সেটের উপাদান তো আছেই 4টা, 1 2 4 5। তুমি এটা বলেছো এ সেটে থাকবে, তাই কি না? জি স্যার। আচ্ছা, এখন তুমি বিয়োগ করো, বি সেটে থাকবে 3 5। এখন তুমি দেখো কমন উপাদান কি আছে, অনলি 5, তো 5 বাদ যাবে। তাহলে 5 বাদ গেলে প্রথম সেটে কয়টা উপাদান থাকে? 3টা উপাদান থাকে, তার মানে উত্তর আসবে 1 2 4। জি স্যার, বুঝেছি। তার মানে আমরা যখন ফাইনাল অ্যান্সারটা লিখবো তখন সেটা অবশ্যই প্রথম সেট দেখে লিখবো, পরের সেট দেখে না। বিয়োগের নিয়মে এই কাজটা করতে হবে। সবাই কি বুঝতে পেরেছো? ওয়ারিশা যে কথাগুলো বললো, এই কথাগুলো বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? নো স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে অগ্রসর হই। তোমাদের একটা উদাহরণ আছে এখানে, দেখতে পাচ্ছ উদাহরণ 6। সবাই কি দেখতে পাচ্ছ উদাহরণ 6? জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করে দেখো সবাই, উদাহরণ 6টা কিভাবে করে দেয়া আছে এবং কিভাবে করতে বলেছে। এখানে একটা বিয়োগের তুমি স্পষ্ট ধারণা পাবে। আমরা একটু খেয়াল করে দেখি, এখানে প্রথম সেটে বলা আছে পি সেটে দেয়া আছে একটা উপাদান, এরকম বলা আছে পি সেটে ফাহারিন সুহাদ, তোমার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখবে, কারণ না হলে তোমরা যদি প্রশ্ন করার সময় তোমরা আনমিউট করে কথা বলবে, বাট যতক্ষণ তোমরা ক্লাসে থাকবে চেষ্টা করবে না, অবশ্যই মিউট করে রাখতে হবে। যাই হোক শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে দুটা সেট দেয়া আছে, একটা পি সেট একটা কিউ সেট। পি সেটে বলা আছে 12 এর গুণ নিয়োগ সমূহ। আমরা 12 কে গুণ নিয়োগ বের করতে গেলে এভাবে 12 কে ভাগ করে লিখি, 2, আবার 2 দিয়ে ডিভাইড হবে, দেন 3, দেন 1। এভাবে আমরা 12 গুণ নিয়োগ গুলো বের করি। তাহলে আমরা পাচ্ছি 1 2 3 6 12 এবং 2 দুগুণে 4। এটা আমরা গুণনীয়ক বের করার সময় করে এসেছি গতদিন। এবং 3 এর গুণিতক 12-র চেয়ে ছোট, 12-র চেয়ে ছোট 3 এর গুণিতক গুলো হচ্ছে, 3 এর নামটা যদি পড়ি 3 6 9 12। তাহলে এই যে পি সেট এবং কিউ সেট, এই দুটো কিভাবে আসলো সবাই কি বুঝতে পেরেছো কিনা? যদি আমরা সেটা বুঝে থাকি, এখন দেখো এই দুইটা সেটকে বিয়োগ করেছে। প্রথম সেটের উপাদান আছে হচ্ছে 3 3 6টা, আর দ্বিতীয় সেটের উপাদান আছে 4টা। তার থেকে আমি লক্ষ্য করে দেখছি 3 এই উপাদানটা মিলে যাচ্ছে, 6 এই উপাদানটা মিলে যাচ্ছে, 12 এই উপাদানটা মিলে যাচ্ছে। তাহলে এই 3টা উপাদান বাদ হয়ে যাবে। বাদ হয়ে গেলে তাহলে বাকি থাকে কয়টা? 1 2 4। দেখো তাই এসে পড়ছে। কাজে ওয়ারিশা যে প্রশ্নটা করেছিল, আশা করি তোমার এই প্রশ্নটা এই উদাহরণ 6 এর সাথে মিলে গেছে। জি স্যার। এছাড়াও আরো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে আমরা একটু সার্বিক সেটটা একটু পড়ি। সার্বিক সেট কাকে বলে? এ একটি সেট,
এক্স ওয়াই, বি একটা সেট এক্স ওয়াই সেট, তাহলে এ সেটটা কিন্তু বি সেটের উপসেট, বুঝাই যাচ্ছে। তাহলে আমরা যদি বলি বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলবো, যখনই কোনো উপাদান বড় হয়ে যাবে তার থেকে আমি অনেকগুলা উপসেট তৈরি করতে পারবো, তখন ওই বড় সেটটাকে আমি বলবো সেটা তার সার্বিক সেট। কি মনে থাকবে কি বলেছে? বড় সেটটাকে আমি তার সার্বিক সেট বলবো। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো সার্বিক সেট জিনিসটা কি। তাহলে এখানে বলাই আছে আলোচনায় একটি সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। যেমন আমি যদি উদাহরণ চিন্তা করি, জোড় সংখ্যাগুলোর সেট 2 4 6 এবং স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 5 6, তাহলে দেখো এই সি সেটটা কিন্তু এই স্বাভাবিক সংখ্যার মধ্যে চলে এসেছে। কি চলে আসছে না? সবগুলো উপাদানই কি স্বাভাবিক সংখ্যা আসবে না? তাহলে আমি বলতে পারি সি সেট এন সেটের উপসেট, সেই সাপেক্ষে সার্বিক সেটের সংজ্ঞা অনুযায়ী বলতে পারবো এন সেটটা হবে সি সেটের সার্বিক সেট, অর্থাৎ সি সেটটা সাপেক্ষে সার্বিক সেট হবে এন সেট, সবসময় বড় সেটটা হবে সার্বিক সেট। তাহলে সার্বিক সেট নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই, সবাই কি বুঝতে পেরেছো? স্যার জি স্যার। আচ্ছা, জি স্যার। তো সার্বিক সেট নিয়ে আশা করি এটুকু বুঝে গেছো তোমাদের। এরপরে চলে আসতেছে পূরক সেট। পূরক সেট তোমরা অলরেডি করে আসছো। একটা সেট থেকে যদি বলি একটা সেটে তার উপাদান আছে, তাহলে পূরক সেটে অবশ্যই তার উপাদান থাকবে না। এই পুরোটা যদি একটা সার্বিক সেট হয়, আমরা একটা ভেন চিত্র দিয়ে চিন্তা করি, এই ইউ সেটের মধ্যে আমি ধরে নিলাম উপাদান আছে 4টা, 1 2 3 4। এখন আমি বললাম যে এ সেটের উপাদান হচ্ছে বিজোড় সংখ্যাগুলা 1 আর 3। তাহলে বুঝতেই পারছো এই এ কমপ্লিমেন্ট বা পূরক সেট এটা হবে এই বিজোড় সংখ্যাগুলো বাদ দিলে বাকি যারা থাকে তাহলে কারা থাকবে? নিশ্চয়ই জোড় সংখ্যাগুলো থাকবে 2 4। তো এটাই বলেছে ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ সেটের উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই বলা হয় তার পূরক সেট। কার? এ সেটে। তাহলে এ সেটে যদি বিজোড় সংখ্যা থাকে তার পূরক সেটে চলে যাবে জোড় সংখ্যা। আমি একটা উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিলাম। এবং এই পূরক সেটকে সাধারণত লেখা হয় ইউ বাদ এ দিয়ে, যেটা তোমরা মনে করে দেখো ক্লাস 8-এ থাকতে এরকম পড়ে আসছো, প্রাইম দিয়ে পড়ে আসছো, মনে পড়ে? জি স্যার। এই ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের ক্লাসের টাইমও প্রায় শেষের দিকে। আজকে আমরা বেশ কিছু সাধারণ আলোচনা নিয়ে মানে সেটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম। আশা করি আমরা পরবর্তী ক্লাসে সেটের আরো বিশদ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।